Hello. কেউ একজন আসুক, আসলে আমি কথা বলা শুরু করব। আজকে কথা বলার বিষয়বস্তু নারী দিবস এবং আমাদের দুধ উপদেষ্টা দুদু মিয়া। আচ্ছা, একজন চলে আসছে, দেখি কে আসছে। আমার কথা যদি ঠিকঠাক মতো শোনা যায় প্লিজ আওয়াজ দেন। দাঁড়ান আমি দেখি আমার সাউন্ড। ও নো, এখন কি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, আই হোপ আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে। তো আজকে কথা বলার বিষয়বস্তু হচ্ছে নারী দিবস এবং আমাদের দুদু মিয়া দুধ বিষয়ক উপদেষ্টা। আম্মু আমাকে একটু আগে ফোন করে বলছে যে তুমি গালাগালি করো না, আজকে কথা বলো বাট গালাগালি করো না। আমি আম্মুকে বলছি আই ক্যানট মেক সাচ প্রমিস, দুই একটা গালি তো বাইর হয়ে যাইতেই পারে। তো এখন দুদু মিয়া নিয়ে কি বলবো, আসলে ওই দুদু মিয়া যে মানুষজনকে ওন্না ঠিক করতে বলছে সেখান থেকে শুরু করি। দুদুমি, আমি যখন কথা বলি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আই ডোন্ট ডু এনিথিং স্ক্রিপ্টেড। আমি আসি অর্গ্যানিকলি কথা বলি, যেটাই বলতে ইচ্ছা করে বলি, ভালো হোক বা খারাপ হোক, পুরোপুরি আনস্ক্রিপ্টেড, আনফিল্টার্ড, অথেন্টিক, জেনুইন কথাবার্তা। আপনারা যদি আমাকে কারেক্ট করতে চান, আমার সাথে যোগদান করতে চান, কমেন্ট সেকশনে থাকতে পারেন, চাইলে লাইভেও আলাদাভাবে যুক্ত হইতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কথা বলেন, ইন্টারাক্ট করেন, কারণ আমি তো আসলে কোনো কম্পিউটার না। আমার ইনফরমেশনাল ভুল হয়, অনেক কিছু ভুল হয় এবং আমার ভুল হয়। বটম লাইন ইজ আই মেক মিস্টেক, বাট আমার কাছে স্ক্রিপ্টেড বা বিটিভি স্টাইলের কথা বলা, যে আমি স্ক্রিপ্ট পড়ে কথা বলতেছি, এটা আমার কাছে খুব মানে আনন্যাচারাল, কি বলবো, আনকনভারসেশনাল, এবং আমার কাছে খুব রিপালসিভ লাগে। এটা হয়তো আমার পার্সোনাল প্রেফারেন্স, আপনাদের হয়তো ভালো লাগতে পারে যদি আমি একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলি বা একটু মোর প্রিপেয়ার্ড হয়ে কথা বলি, বাট আই উইল নেভার ডু দ্যাট। আই ট্রাইড। যখন আমি এটা চেষ্টা করছি তখনই মনে হয়েছে যে আমার কথাবার্তা খুব খারাপ হইতেছে। এর চেয়ে বরং আমি আনফিল্টার, আনস্ক্রিপ্টেড, মনের মাধুরী মিশিয়ে যা খুশি তাই বলি। এটাতে আমার মনে হয় যে না, আমি বেটার কানেক্ট করতে পারতেছি মানুষের সাথে। এভরিবডি অপারেটস ডিফারেন্টলি, দিস ইজ মাই ওয়ে অফ অপারেশন, দিস ইজ মাই মোড অফ অপারেশন। আচ্ছা, দুদু মিয়ার ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশে, আমি যে কথাটা বলছি যে বাংলাদেশের ছেলেরা মেয়েদেরকে খুব উচিত শিক্ষা দিতে পছন্দ করেন। উচিত শিক্ষা, এটা একটা মানে উচিত শিক্ষার ইম্পালসটা আসলে এটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করব। উচিত শিক্ষার ইম্পালস মানে ওরা আমাদের 90 দশকের অনেক মুভি আছে, আমি 90 দশকের অনেক নাটক আমি বিদেশে আসার পরে দেখছি। সিরিয়াসলি আমার আসলে 90 দশকের নাটক এবং সিনেমার সাথে ওই রকমের কোনো কানেকশন নাই। আম্মু শুক্রবারে বিকাল 3টার সময় খুব সম্ভবত বাংলাদেশ বিটিভিতে বাংলা সিনেমা দেখাইতো। আম্মু খুব পছন্দ করতো, আব্বু আম্মু দুজনে খুব এক্সাইটেড থাকতো বাংলা সিনেমা দেখার ব্যাপারে। তো সেখানে হয়তো হচ্ছে যে প্যাসিভলি আমি অনেক ইনফরমেশন অ্যাবজর্ভ করছি। এবং আমার লাইফের ফার্স্ট ক্রাশ খুব সম্ভবত ছিল বিটিভির একটা ক্যারেক্টার, একটা ইংলিশ ফ্যান্টাসি মুভির ক্যারেক্টার, রবিনহুড, দাড়ি এতটুকু করে কাটা, অনেক কিউট একটা ছেলে। এটা ছিলাম একদম ছোট বয়সে, যখন আমি ক্রাশ বুঝতাম না, কিন্তু রবিনহুডকে দেখলে কেমন জানি মন আনচান করে, এরকম একটা ভালো লাগে, দেখতে ইচ্ছা করে বারবার, এরকম একটা ফিলিং হয়। রবিনহুড ছিল আমার একেবারে মানে অতি চাইল্ডহুড ক্রাশ, যেটাকে বলে, মানে 4-5 বছর বয়স হবে আমার, তখনই আমার রবিনহুডকে দেখতে খুব ভালো লাগতো। তো আমার পার্সোনাল আরেকটা খুব পছন্দের টেলিভিশন শো ছিল স্পেল ব্লাইন্ডার না স্পেল বাইন্ডার। এটা খুবই আন্ডাররেটেড একটা টেলিভিশন শো, বাট এটা আমার খুবই ভালো লাগতো। স্পেল বাইন্ডার মানে বিটিভিতে ইসে করতো। তারপরে 90 দশকের আরেকটা শো ছিল আমার যতদূর মনে পড়ে, ইন্ডিয়ান একটা সুপার হিরো ছিল হনুম্যান। আচ্ছা, হনুম্যান বাদ দেই, স্পেল বাইন্ডার বাদ দেই, রবিনহুড বাদ দেই, আসি হচ্ছে বাংলা সিনেমার ব্যাপারে। বাংলা সিনেমা এবং বাংলা নাটক, 90 দশকের বাংলা সিনেমা এবং নাটকের একটা অনেক বড় প্লট এবং একটা অনেক বড় কাহিনীর সিনপসিস জুড়ে থাকতো হচ্ছে নায়করা নায়িকাকে সংস্কারী করতেছে বলতে একটা মেয়ে দেখাইতো যে ইংলিশ একটা গানের সাথে ঝিকচিক ঝিকচিক করে নাচতেছে। সেই মেয়েটা মানে খুব আধুনিক, কথায় কথায় বলতেছে ইউ শাট আপ, আর কি কি স্কাউন্ড্রেল, এরকম কিছু মনে হয়
ক্যাচ ফ্রেজ ছিল, বাংলা সিনেমায় বারবার ইউজ করতো, স্কাউন্ড্রেল, ইউ শাট আপ, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, এই ধরনের কিছু শব্দ ছিল আর কি বাংলা সিনেমায়। তো ওই 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 মেয়ে ওই মেয়েগুলো খুব খারাপ ছিল, বখাইটটা ছিল। এটা দেখানো ট্রাই করতো যে পশ্চিমা সংস্কৃতির সাথে অ্যাসোসিয়েটেড এই মেয়েগুলো হচ্ছে এক্সট্রিমলি বখাইটটা, এবং এই বখাইটটা মেয়েগুলোকে একটা সময় ছেলেরা হচ্ছে ওই মেয়েটা খুব বখাইটটা ভাবে চলতেছে, কোন একটা ছেলে রাস্তায় তাকে রেপ করার ট্রাই করতেছে বা খুব সিরিয়াস হ্যারাস করতে আসার পরে নায়ক উড়ে আসতো, ও ঝুম 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 ঝুম, এক 8-10 জনকে শেষ করার পরে ওই মেয়ের হাতটা এমনি ধরবে, এই হাতে চুড়ি পরো, এই শরীরে শাড়ি পরো, এই ধরনের একটা দিবে, উচিত শিক্ষা দিবে, এবং ছেলের প্রতি কৃতজ্ঞতা বশত মেয়ের পুরা তার অ্যাটায়ার লাইফস্টাইল সবকিছু চেঞ্জ করে বখাইটটা মেয়ে থেকে খুব ভালো মেয়ে হয়ে যাবে। ভালো মেয়ে হয়ে যাওয়ার পরে সংস্কারী মেয়ে হয়ে যাবে আর কি, কনভেনশনাল। তো সংস্কারী মেয়ে হয়ে যাওয়ার পরে নায়ক হচ্ছে তাকে ওই মুখরা রমণী বশীকরণ শেষ, নায়ক তাকে উচিত শিক্ষা দিয়ে দিছে, ওদের মধ্যে তারপরে ডিং 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 করে হচ্ছে বনে বাজারে গান চলতেছে। এটা তো 90 দশকের মুভির একটা খুব মানে পপুলার প্লট। ইভেন নাটকেও এই জিনিসটা দেখাতো যে একটা মেয়ে খুব বখাইটটা। কেন বখাইটটা? তাদের ধারণা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি হচ্ছে এত বড় অপসংস্কৃতি, এই সংস্কৃতিতে পশ্চিমা সাবকালচারেও যতটা মানুষ ডিরেইলড না, ওরা পশ্চিমা মূলধারা সংস্কৃতিকে ততখানি ডিরেইল চিন্তা করেন। তারপরে হচ্ছে মেয়েগুলোরে উচিত শিক্ষা দেওয়ার। শাবানা রোজিনার মুভি এমন, আমি জানি না আসলে শাবানা রোজিনার মুভি কিনা, কিন্তু অনেক মুভিতেই এই প্লটগুলো ছিল যে মেয়েরা নাচতেছে ইসের সাথে। ওই 90 দশকের কিছু ডিস্কো মিউজিক আছে না, উই লাভ টু পার্টি, এই টাইপের মিউজিক গুলো ছাড়তো। ডিস্কো হিট গুলো, অন্য গানগুলো না, পপ সং না, ডিস্কো যেগুলো, তখন তো ডিস্কো খুব ফেমাস একটা, ইট ওয়াজ আ থিং। ইভেন ইসেতেও ওই সময় ডিস্কোটা এত বেশি পপুলারিটি পায়, ওই যে মিথুন চক্রবর্তী এসে আই এম আ ডিস্কো ড্যান্সার, এই ধরনের মানে ডিস্কো তখন এখানে একটা প্রভাব বিস্তার করে আর কি। হলিউড থেকে বলিউড থেকে ঢালিউড, টালিউড, হোয়াটএভার দ্য ফাক দ্যাট ইজ। তো ওইখানে দেখা যেত যে ডিস্কো মিউজিকের সাথে যে নাচতেছে এই মেয়েগুলো খুব খারাপ, এবং করতেছে এক্সারসাইজ। এটাও দেখাবে যে ডিস্কো মিউজিক ছিল, সকালে এক্সারসাইজ করতেছে, which is a very healthy habit. Trust me, this is a very healthy habit. If you have the habit to wake up in the morning and then exercise for a few minutes, maybe even 30 minutes, it's a game changer. এটা আপনার ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ায়, এবং আপনি যদি মিউজিকের সাথে এটা করতে পারেন, আপনার এন্ডোরফিন এত ক্ষরণ হবে যে মোটামুটি সারাদিনের জন্য আপনার মুড ভালো থাকবে। সো ডু ইট। কিন্তু এই ধরনের একটা হ্যাবিটকে খুবই ডেমোনাইজ করা হয়তো, দেখে তুমি এটা খুব ককি, অহংকারী। যাই হোক, সেখান থেকে শুরু হয়েছে ছেলেদের উচিত শিক্ষার একটা টেন্ডেন্সি, এটা একটা ইনস্টিংক্ট। তো আমাকেও কয়েকদিন আগে খুব সুন্দর একটা ছেলে পছন্দ করে নাকি কি করতে চাইলো, সে আমাকে শুনাইলো যে তার মেয়েদের শাড়ি এবং পায়ে নুপুর এটা তার খুব পছন্দ। এও হচ্ছে মেয়েদেরকে সংস্কার করতে চায়, এরকম একটা ভাব দিল আর কি। তো এই যে উচিত শিক্ষাদানের ইম্পালস, আমি না আসলে এখানে যে অস্ট্রেলিয়ায় ছিলাম, ইউএসএ তে আসি, আমি এখানকার ছেলেদের মধ্যে কখনো দেখিনি যে আরেকজনের জীবনে আনসলিসিটেডলি তারা উচিত শিক্ষা দেওয়া ট্রাই করতেছে। কোনো মানুষকে দেয় না। এখানে সত্যি কথা বলতে প্রত্যেক সভ্যতা এবং প্রত্যেকটা সমাজেরই একটা শালীনতা এবং অশালীনতার ডেফিনেশন আছে, তাদের মতো করে আছে, যেটা হয়তো আপনাদের মাথায় ঢুকবে না, কিন্তু ওদের মতো করে আসছে। সো কয়েকদিন আগে যেমন বিয়াঙ্কা সেঞ্চুরি কানিয়া ওয়েস্টের সাথে যেভাবে আসে, এটা পুরা পশ্চিমা সমাজ মেনে নিতে পারে নাই। তো পশ্চিমা সমাজ বিয়াঙ্কা সেঞ্চুরির এতখানি নুডিটি মানতে পারে নাই। শুধু বিয়াঙ্কা সেঞ্চুরি না, আমি দেখি যে কান বা মেট গালা এই ধরনের অনুষ্ঠানগুলোতে মেয়েগুলো বা সেলিব্রিটিরা যে ধরনের ড্রেস আপ করে, পশ্চিমা মধ্যবিত্ত মানুষরা এগুলো খুব একটা পছন্দ করে না। কিন্তু এগুলো পছন্দ না করলেও এরা যে রাস্তায় ধরে এদেরকে উচিত শিক্ষা দেয় না, পছন্দ করবে না। ডেফিনেটলি পছন্দ করবে, পছন্দ না করার রাইট সবারই আছে, কিন্তু এরা কখনো যে উচিত শিক্ষা দিবে না। কিন্তু বাংলাদেশের মানুষরা মনে করে এটা এক ধরনের শিভালরি বা এটা একটা শৌর্যবীর্যের বহিঃপ্রকাশ যে আমি একটা মেয়েকে উচিত শিক্ষা দান করতেছি। সেটা থেকে আমাদের দুদুমিয়া মানুষজনকে হচ্ছে উন্না ঠিক করতে বলে, এবং সেখান থেকেই হচ্ছে ওদের পৌরুষ মানে যত
টেস্টোস্টেরন যত জুস আছে, যত ম্যান জুস আছে ওদের বডিতে হচ্ছে লাফালাফি করে। এবং আমি নট শিওর যে দুদু মিয়ার ম্যান জুস আসলে কতটুকু আছে। দুদু মিয়ার দুদু তো অনেক বড় এবং দুদু মিয়া অনেক লাগে। সত্যি কথা বলতে আমি হয়তো এই ধরনের কিছু বলতাম। নাজনীন মুন্নি খুব সম্ভবত অনন্ত জলিলকে নিয়ে বলছিল যে অনন্ত জলিল যে চেস্ট দেখায়, এটা তো আমাদের মেয়েদের তো কেমন করে, তো তাদেরকে পর্দা করা লাগে না। সত্যি কথা বলতে প্রকৃতি ওদের পর্দা করাই দিছে। এরা এত বিশ্রী এবং এদের বডি এতটা হচ্ছে কি বলবো যে বিচ্ছিরি, যে এদের দিকে যে মেয়েরা তাকায় একটু হর্নি হবে, এটা হওয়া যায় না। তো এখন আমি জানি এটা খুবই ঈর্ষা শোনাচ্ছে, মানে খুবই, আমি একদমই সত্যি কথা বলতে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, আমি মানুষকে নিয়ে এই ধরনের মনোভাব প্রকাশ করি না, কিন্তু এই ছেলেকে আমি পার্টিকুলারলি দেখতে পারি না, ওনাকে অপছন্দ করি দেখে আমি তাকে এই ধরনের ছোট ছোট কথাগুলো বলতেছি। এটা জেনারেলি বা সবার জন্য এটা প্রযোজ্য না। সো আমাকে প্লিজ ওনাকে ইনসাল্ট করতে দেন। সো জিনিসটা হচ্ছে এই ভদ্রলোক এত বিশ্রী যে ওর দিকে ওর যে দুদু আছে, এই লোককে একটু ভালো মতো দেখলে দেখবেন যে ওর দুদু আছে, ওর দুদুর দিকে তাকায় যে একটা মেয়ে তাকে হ্যারাস করবে, এটাও হবে না। প্রকৃতির আগলিনেস দিয়ে তাকে পর্দা করে দিচ্ছে। সো ওই জায়গা থেকে আমি যে বলবো যে ভাই তুইও পর্দা কর, তোরও একটা বুকে অন্য নেওয়া উচিত, এটা আসলে বলতে পারতেছি না। কিন্তু আই উইশ আই কুড সে দ্যাট। আই উইশ আমি তাকে বলতে পারতাম যে ভাই তোর দুধ তো কম ছোট না, তোরও একটু ইসে করা উচিত, পর্দা করা উচিত। এবং তোর সাথে যদি কেউ মোটরবোট করতে চায় তাকে তুই বিয়ার পরে মোটরবোট করা, কিন্তু তুই বেটা নিকাব কর, হিজাব কর। এখন একটা জিনিস হচ্ছে কি, সৌন্দর্য জিনিসটাকে এখন একটু সিরিয়াসলি আসি। সৌন্দর্য জিনিসটাকে মানুষ মনে করে যে এটা একটা মেয়েদের জিনিস, এটা খুবই বাজে একটা কথা। সৌন্দর্য একটা ইউনিভার্সাল জিনিস। আমরা ছেলেদেরকে সুন্দর পাই না, মেয়েরা তো অনেক ছেলেকে সুন্দর পাই। যে সেলিব্রিটি নিয়ে যা তো লাফালাফি করে, ঋত্বিক রোশনকে নিয়ে লাফালাফি করে, শাহরুখ খানকে নিয়ে লাফালাফি করে, এই ধরনের সেলিব্রিটিগুলোর জন্য মেয়েরা যে লাফালাফি করে, কেন করে? ওরা কি ওইখানে ওই শাহরুখ খান বা ঋত্বিক রোশন এরা কি খুব বৌদ্ধিকভাবে ওদের পার্সোনালিটি খুব সুন্দর? স্পেশালি আমার কাছে মনে হয় যে শাহরুখ খানের পার্সোনালিটি আনম্যাচড। বলিউডে শাহরুখ খানের পার্সোনালিটির আশেপাশে কোনো পার্সোনালিটি আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মূল প্রসঙ্গটা ছিল যে এই নায়কগুলোকে তো পছন্দ করি আমরা পুরোপুরি ফিজিক্যাল কারণে না, তাদের সৌন্দর্যটা আমাদেরকে এন্টাইজ করে, ওই কারণে আমরা পছন্দ করি। তো ওই পছন্দের যে জায়গাটা, এটা যে আসলে শুধুমাত্র ছেলেরা মেয়েদেরকে করে তা না, মেয়েরাও ছেলেদেরকে করে। এবং আমি এক নারীবাদীকে চিনি, আমার এক লিস্টে এক নারীবাদী ছিল, তার বাসায় আরেক নারীবাদীকে দাওয়াত দিছে, আমি না ঘটনার নাম ডিসক্লোজ করব না। সেই আরেক নারীবাদী ওই নারীবাদীর হাজবেন্ডকে সেক্সুয়ালি হ্যারাস করছে। ও মাই গড, দিস ইজ সো ফানি। একটা মানুষ কতখানি সুবিধা বঞ্চিত এবং কতখানি ভুকা হইলে আরেকজনের হাজবেন্ডকে তার বাসায় যে হ্যারাস করে। যাই হোক, ওই মেয়ে, ওই ভদ্রমহিলা দুজনেই নারীবাদী, ওই ভদ্রমহিলাকে বাসায় ইনভাইট করছে। ওই ভদ্রমহিলা ড্রাঙ্ক হয়ে ওই প্রথম ভদ্রমহিলার হাজবেন্ডকে অ্যাটাক করছে। সো দিস থিংস হ্যাপেন, রাইট? আপনারা তো অনেক কিছুই জিনিসগুলোকে অমিট করে যান, অনেক ধরনের অনেক কিছু হয়। যেমন শিশু নির্যাতনের কথা যদি বলি, শিশু নির্যাতন তো ছেলেরা যেরকম করে এটা ভাবার কোনো কারণ নেই যে মেয়েরা করে না। প্রত্যেকটা ছেলে, আমার এখানে যারা আছে তারা ডেফিনেটলি এমন একটা ছেলেকে চিনে তাদের পরিবারে বা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে, যাকে কোনো না খালা, কোনো না চাচি, কোনো না ফুপি, কোনো না ভাবি, কেউ না কেউ ছোটবেলায় অ্যাবিউজ করছেন। সো ছেলেদের একটা পজিটিভ দিক হচ্ছে ওরা অ্যাবিউজড হইতে পছন্দ করে, এই জন্য অনেক সময় এগুলো নিয়ে মাথা খাবে না যে দূর, বাট এগুলো তো করে সবাই। এই ধরনের পারভার্ট মেয়েও তো আছে। পারভার্সন তো খালি ছেলেদের একার সম্পত্তি না। এখন আমরা সকল পারভার্সন রোখার জন্য প্রত্যেকটা মানুষকে পর্দা করানো শুরু করে। ছোট ছেলে বাচ্চা হুজুরদের পারভার্সন থেকে বাঁচানোর জন্য ছেলেদের চ্যাস্টিটি বেল্ট পরানো উচিত। চ্যাস্টিটি বেল্ট হচ্ছে প্রাচীনকালের এক ধরনের লোহার আন্ডারওয়্যার, যেটা হচ্ছে ওই সৈনিকরা যখন বিদেশে যাইতো তখন ওয়াইফকে আন্ডারওয়্যার পরায়, আন্ডারওয়্যারের তালা দিয়ে তারপরে যাইতো। তো আমাদের শুরু করতে হবে ছোট বাচ্চা থেকে। ছোট ছেলে বাচ্চাদেরকে একটা চ্যাস্টিটি বেল্ট পরাইতে হবে, ছোট মেয়ে বাচ্চাদেরকে চ্যাস্টিটি বেল্ট পরাইতে হবে, ছেলেদেরকে
পর্দা করাইতে হবে, মেয়েদেরকে পর্দা করাইতে হবে। আমরা এমন একটা সমাজ তৈরি করি যেখানে কেউ কারো চেহারা দেখবে না, সবাই একেবারে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা, বুড়ি জুয়ান ছোট আবাল বৃদ্ধ বনিতা সবাই খালি পর্দা করবে। কারণ কোনো না কোনো ভাবে ছোট বাচ্চারাও হুজুরদেরকে প্রভোগ করতেছে, ছোট বাচ্চারাও মেয়েদেরকেও প্রভোগ করতেছে, ছেলেরাও মেয়েদেরকে প্রভোগ করতেছে, মেয়েরা ছেলেদেরকে, সবাইকে প্রভোগ করতেছে। এবং এই প্রভোকেশন, আমরা যে সেক্সুয়ালি একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হই, এটা না আমার মনে হয় যে এটা খুব আনন্যাচারাল জিনিস না। দিস ইজ কোয়াইট ন্যাচারাল। বাচ্চাদেরটা আমি বুঝি না, বাট প্রাপ্তবয়স্ক দুজন মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া কোয়াইট ন্যাচারাল। আমাদের সমাজে, ইসলাম ধর্মে, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল ইজ আ আইডিয়া দ্যাট ইজ নন এক্সিস্টেন্ট। এদের প্রধান ধারণা যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দাও। যদি কেউ কারোর প্রতি আকর্ষণ বোধ করে, যার প্রতি আকর্ষণ বোধ করা হচ্ছে ভিকটিম, তাকে যত রকমের টর্চার করা যায়, তাকে যত রকমের কয়েদ করা যায়, তাকে যত রকমের আটকানো যায়, তোমরা সবকিছুই আটকাও। কিন্তু যে অ্যাট্রসিটিটা করতেছে, অ্যাট্রসিটি তো শুধু ঈশাদের প্রতি হয় না, মেয়েদের প্রতি হয় না, বা বলপূর্বক রেপ যেটা, সেটার বাইরে তো অ্যাট্রসিটি সবচেয়ে বেশি হয় বাচ্চাদের প্রতি। বাচ্চারা বাংলাদেশের ধর্ষণের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ছোট বাচ্চারা, এবং ছেলে মেয়ে সবাই। আবারও বলতেছি, ছোট বাচ্চারা, বাংলাদেশে যত সংখ্যক ধর্ষণ হয় সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ছোট বাচ্চারা। এখন আমরা শুরু করে ছোট বাচ্চাদেরকে দিয়ে পর্দা করানো, ছোট বাচ্চাদেরকে চ্যাস্টিটি বেল্ট পরানো, ছোট বাচ্চাদেরকে বক্সের মধ্যে আটকায় রাখা। অন দি আদার হ্যান্ড, যেসব হারামজাদা, যেসব মাদারচোদ, আম্মু আমাকে বলছিল গালি না দিতে, যেসব মাদারচোদ এই বাচ্চাগুলোকে হচ্ছে অ্যাবিউজ করতেছে, তাদেরকে আমরা কিচ্ছু বলবো না, তাদেরকে আমরা সমর্থন দিব। তাদেরকে বলবো, ভাই ওই বাচ্চা জন্ম হয়েই তো দোষ করছে, ও জন্মাই ছিল দেখেই তো আপনি এক্সাইটেড হইতেছেন, চলেন আমরা হিউম্যান রিপ্রোডাকশনই বন্ধ করে দিই। এখন এই ধরনের আম্মু বলছে গালি না দিতে, তো এই ধরনের বেয়াদব ছেলে পেলে, এই ধরনের অসভ্য, এগুলোতে বাংলাদেশ ভরা। তো আমি হয়তো সবাইকে শিখাইতে পারবো না, বাট আপনারা যদি সম্ভব হয়, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ বলে একটা ধারণা আছে। আমাদের আকর্ষণ বোধ খুবই স্বাভাবিক, সে আকর্ষণ বোধটাকে কতখানি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একটা সময় মানুষকে মাইরা ফেলতো, কোথায় কোথায় গর্দান ফালাই দিত, কোথায় কোথায় একজন আরেকজনের সাথে হানাহানি মারামারি করতো। এখন মানুষ মারে না, অনেকটাই মারে না। বাঙালির কথা ডিফারেন্ট, এরা এখনো ডেভেলপড, মানে সিভিলাইজেশনের মনে হয় নেগেটিভ ফেজে আছে, নিউট্রাল ফেজও যাইতে পারে না। কিন্তু ইউজুয়ালি আমরা কখনোই, যে আমি যদি বাইরে হাঁটি আপনাদেরকে ভিডিও করে আমার পুরো এলাকা দেখাইতে পারবো, আমাদের এখানে কোনো মারামারি হয় না। তো একটা সময় মানুষ মারামারি করতো, সেটা বন্ধ হয়ে গেছে। একটা সময় মানুষ রেপ করতো, সেটা বন্ধ হয়ে গেছে। সো সভ্যতা, একটা গুড সিভিলাইজেশন ইজ বিল্ড অন সেলফ কন্ট্রোল। একটা ভালো সভ্যতা আত্মনিয়ন্ত্রণের উপর দাঁড়ানো, যেখানে মানুষকে দাম করে ধরে মারবে না, একটা নৈরাজ্য হইলেই তারা চুরিচামারি করবে না, একটা কোনো কিছু তারা প্রভোকেটিভ পাইলেই সেখানে হচ্ছে গিয়ে নারায়ে তাকবীর বলে করে ঝাঁপায় পড়বে না। তো এই গেল হচ্ছে দুদুমিয়ার কথা। এখন এক ভদ্রলোককে দেখলাম, আপনারা যদি এই স্টেটাসটা পেয়ে থাকেন আমাকে একটু প্লিজ কমেন্টে দেন। স্টেটাসে ভদ্রলোক বলছে যে সে তার মেয়েকে কোয়ান্টাম ফিজিসিস্ট বানাবে এবং কোয়ান্টাম কম্পিউটিং শেখাবে খুব সম্ভবত। কোয়ান্টাম ফিজিসিস্ট বলে তো আসলে কোনো ফিজিসিস্ট আলাদাভাবে নাই। সাধারণত কোয়ান্টাম ফিজিসিস্ট যাদেরকে বলা হয় এরা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিসিস্ট। এদের মধ্যে কেউ কেউ কোয়ান্টাম গ্র্যাভিটি বা এই ধরনের জিনিসগুলো, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলো নিয়ে কাজ করে। সো সে তার মেয়েকে থিওরিটিক্যাল ফিজিসিস্ট বানাবে, যেটা সে কোয়ান্টাম ফিজিসিস্ট বলছে। কোয়ান্টাম ফিজিসিস্ট, দেয়ার ইজ নাথিং কল্ড কোয়ান্টাম ফিজিসিস্ট, ট্রাস্ট মি। তো সে তার মেয়েকে কোয়ান্টাম ফিজিসিস্ট বানাবে, এবং যেই সব মেয়েরা স্মোক করে বা সিগারেট খায় সেই সব মেয়েরা তার মেয়ের অধীনে কাজ করবে। একটা ভদ্রলোক এই স্ট্যাটাস দিছে, এবং সে তার মেয়েকে মাথার মধ্যে হিজাব পরে ছবিটা তুলছে। গ্রেট। একটা মেয়েকে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সে বলল যে আমার কাছে যদি সিগারেট খাওয়া একটা মেয়ে এবং আপনার কোয়ান্টাম ফিজিসিস্ট মেয়ে যদি আমার কাছে আসে, সেও কিন্তু এটা কারেক্ট করলো না যে কোয়ান্টাম ফিজিসিস্ট বলে কোনো ফিজিক্সের স্পেশালাইজেশন নাই, যেটা আছে থিওরিটিক্যাল ফিজিসিস্ট। তো কোয়ান্টাম ফিজিসিস্ট বলে যে নাই, সেটাও সে ঠিক করলো না। সে হচ্ছে করতেছে
ফিজিক্সে মাস্টার্স করতেছে, এবং সে বললো যে আমরা যদি একাডেমিয়াতে একটা স্মোক করা মেয়ে এবং আপনার মেয়েকে পাই, সেক্ষেত্রে আমি স্মোক করা মেয়েকেই ইসে করব, কারণ সে সবার সামনে স্মোক করে না, সে আলাদাভাবে স্মোক করে, আর আপনার মেয়ে হচ্ছে ঘৃণার চাষাবাদ করে। এখন আমার সমস্যা হয়ে গেছে কি, মানে আমার সে খুব ভালো একটা ইন্টেনশন থেকে মেয়েটা কথা বলছে যে তুমি যারা সিগারেট খায় তাদেরকে ডেমোনাইজ কইরো না, এই কথাটা সে বলতে চাইছে। এবং দ্যাটস আ গুড নিউজ অর গুড মেসেজ, বাট এই মেসেজের অনেকগুলো সমস্যা আছে, মানে আমার গা কিরকির করা শুরু করছে। সো আমার মনে হয়েছে যে আই শুড কাম টু দ্য লাইভ অ্যান্ড এক্সপ্লেন দ্য থিংস দ্যাট ওয়াজ বদারিং মি। ওকে, হোয়াট ওয়াজ বদারিং মি? ফার্স্ট অফ অল, সিগারেট ওই ভদ্রলোকেরটা দিয়ে শুরু করে তারপর মেয়েটা দিয়ে শুরু করবো। ভদ্রলোক মনে করতেছে যে ফিজিসিস্টরা সিগারেট খায় না। সত্যি কথা বলতে অ্যাস্ট্রোনট ছাড়া, অ্যাস্ট্রোনটদের হেলথ খুব ভালো থাকতে হয়, অ্যাস্ট্রোনটদের কোনো সার্জারি থাকা যাবে না, অ্যাস্ট্রোনটদের কোনো ফুসফুসের দুর্বলতা থাকা যাবে না, অ্যাস্ট্রোনটদের কোনো চোখের সমস্যা থাকা যাবে না। অ্যাস্ট্রোনটদের হেলথ খুব ভালো থাকতে হয়, পাইলটদেরও খুব ভালো হেলথ থাকতে হয়। পাইলট এবং অ্যাস্ট্রোনট বাদে আমার মনে হয় না ফিজিসিস্ট স্মোকার হইতে পারবে না, এরকম কোনো রেস্ট্রিকশন ফিজিসিস্টদের উপরে কখনো ছিল বা আছে। ফিজিসিস্টদের মধ্যে প্রচুর ফিজিসিস্ট সিগারেট খায়, সিগার খায়, ড্রিঙ্ক করে প্রচুর। ড্রিঙ্ক তো কোয়াইট নর্মাল হেয়ার, এখানে তো ড্রিঙ্ক তো আসলে একটা যে আমরা যেরকম রু আবজা খাই, এখানে ওরা সবাই ড্রিঙ্ক মানে বিয়ার, ওয়াইন এগুলো খায়। তো ফিজিসিস্টদের ক্ষেত্রে এটা কোনো প্রি রিকুইজিট না যে ফিজিসিস্টরা স্মোক করতে পারবে না। প্রচুর ফিজিসিস্ট ছেলে মেয়ে নির্বিশেষে স্মোক করে। স্মোক করা, আমি আবারও বলতেছি, আই এম নট প্রমোটিং স্মোকিং, প্লিজ ডোন্ট গেট মি রং। আমি আবারও বারবার বলতেছি যে আমি আমার শত্রুর ক্ষেত্রেও স্মোকিং এর প্রমোশন বা এটাকে আমি কোনোদিনই এনকারেজ করছি না। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে স্মোকিং এর অনেক বড় একটা ইউটিলিটি, যেটা স্ট্রেস কমায়। একটা মানুষ যখন একটা হাই স্ট্রেস জব করে, হইতে পারে কর্পোরেট জব, হইতে পারে ফিজিসিস্টরা খুব হাই স্ট্রেস জব করে, তখন তারা স্ট্রেস রিলিজের জন্য, এংজাইটিকে হ্যান্ডেল করার জন্য, স্ট্রেস হ্যান্ডেল করার জন্য অনেকেই স্মোক করে। সো ফিজিসিস্টদের ক্ষেত্রে তারা স্মোক করতে পারবে না এমন কোনো প্রি রিকুইজিট নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, ওনার নাম হচ্ছে কবির স্যার। আমি ওনার উপর হিউজ ক্র্যাশ খাওয়া, আমি জানি এই ইনফরমেশনটা ইররেলেভেন্ট, বাট স্যার এত কুল ছিল, এক্সট্রিমলি কুল একটা লোক। সে ক্লাসে ঢুকে সিগারেট খাইতো সবার সামনে, এবং তার ক্লাসে সে ঢুকেই বলতো যে আমি সিগারেট খাইতেছি, তোমরাও আমার সাথে সিগারেট খাইতে পারো। মানে একদমই ওপেনলি বলতেছে যে আমিও সিগারেট খাই, তোমরাও খাও, এখানে সিগারেট নিয়ে ওনার কোনো সমস্যা নাই। তো একটা কুলেস্ট ঢাকা ইউনিভার্সিটির টিচার স্মোক করে। সো স্মোক করার সাথে কোয়ান্টাম ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্ট, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে থিওরিটিক্যাল ফিজিসিস্ট হবে সে স্মোকার হইতে পারবে না। হইতে পারে, যেটা বললাম যে অ্যাস্ট্রোনট বা পাইলটের সাথে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে আমি আমার মেয়েকে অ্যাস্ট্রোনট বানাবো এবং আই উইল মেক শিওর দ্যাট শি উইল নেভার স্মোক ইন হার লাইফ। ইয়া, দ্যাট ক্যান হ্যাপেন। কিন্তু যখন থিওরিটিক্যাল ফিজিসিস্টের কথা বলতেছে, দে ক্যান বি এ স্মোকার। স্পয়লার অ্যালার্ট। এখন এটা গেল একটা। আর দ্বিতীয়ত, যে মেয়েটা বলতেছে যে সে স্মোকার মেয়েটাকে হায়ার করবে এবং তার মেয়েকে হায়ার করবে না, এটাও একটা ফালতু কথা। আমি যেটা খেয়াল করছি যে মানুষ সিভিতে সবসময় মিথ্যা কথা বলে, এসওপিতেও সবসময় মিথ্যা কথা বলে। তারা যে সাবজেক্টকে পছন্দ করে না, তারা যখন সিভি লেখে বা এসওপি লেখে, স্টেটমেন্ট অফ পারপাস লেখে, তারা বলে যে তাদের জীবন মরণ প্যাশন হচ্ছে ওই পার্টিকুলার সাবজেক্ট, যেটা তারা কেয়ারও করে না, 2 পয়সা দিয়ে ধোয়েও না। কিন্তু তারা যখন লিখতেছে তখন ওই জিনিসগুলো লেখে। কেউ বলবে না যে আমার বাবা মা আমাকে জঙ্গিবাদের শিক্ষা দিছে, সো তোমরা আমাকে নিও না। আমি বাংলাদেশে প্রচুর জঙ্গি মনোভাবাপন্ন ছেলেদেরকে দেখছি, জাস্ট ভিসা ইন্টারভিউর আগের দিন দাড়ি ফেলাই দিছে। আমরা সবাই জানি এটা। যেদিন ভিসা ইন্টারভিউ হবে, প্রচুর জঙ্গি ভাবাপন্ন ছেলে, দাড়ি শেষ, মেয়েদের মাথায় কোনো হিজাব নাই, যাতে ভিসা অফিসার তাদেরকে নিয়ে নেয়। তো জিনিসগুলো যে হায়ারিং টিম যে একটা মানুষের মনস্তত্ত্ব ইমিডিয়েটলি বুঝবে, তারা যে সাইকিক না, তারা ফ্রয়েড যে সাইকো অ্যানালিসিস করে বুঝে যাবে, জিনিসগুলো আসলে এভাবে কাজ করে না। তাদের হায়ারিং টিম অনেক সময় এই একাডেমিয়াতে প্রচুর মৌলবাদী মানসিকতার মানুষ ঢুকে যায়। এটার কারণ হচ্ছে মানুষজন সত্য কথা বলে না। যখন তারা কেউ হায়ার করে কাউকে, তখন তারা যদি বোঝে যে না
ওয়েস্টার্ন মানে আমেরিকান একাডেমিয়া এই পার্টিকুলার টাইপের মানুষ পছন্দ করে, তখন যে ইন্টারভিউ দিচ্ছে সে ওই রকম হওয়ার চেষ্টা করে। তো সে কেউ এভাবে ইসে করে না যে না 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 আমি মৌলবাদী, তুমি এখন আমি আমার মৌলবাদ নিয়ে একাডেমিয়াতে যাব, তুমি না, এগুলো না। একাডেমিয়ায় প্রচুর মৌলবাদী মনোভাবাপন্ন মানুষ এ কারণেই চলে আসে যে আমার দেখা মতে ডানপন্থী মানুষ যারা, রাইট উইঙ্গার যারা, এরা বরং অনেক বেশি স্ট্র্যাটেজিক। তাদের মুখ দিয়ে সত্য কথা বেরই হয় না, এদের মধ্যে হিপোক্রেসি, এদের মধ্যে কৌশল ফলো করা, এগুলো ওদের মধ্যে আমার মনে হয় যে একটু লেফট লিনিং মানুষদের চেয়ে একটু বেশি। আমার মনে হয় লেফটিস্ট অনেক অনেস্ট, বলে ফেলে অনেক কিছু যেগুলো আসলে বলা উচিত না। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় যে যারা একটু ডানপন্থী বা কনজারভেটিভ টাইপের, তারা না অনেক কিছু পেটের মধ্যে রেখে দেয়। তারা চাকরির জন্য যেটা বলতে হবে ওরা ওটাই বলে, তারা টিকে থাকার জন্য যে কথাটা বলতে হবে, যে কথাটা কাজে লাগে, ওরা এটাই বলে। তো ওইভাবে না একাডেমিয়ায় তুমি বসে বসে বুঝতে পারবা না যে আসলে কে মনের মধ্যে কি জিনিস নিয়ে ঘুরতেছে। হয়তো আফটার আ সার্টেন টাইম এটা বোঝা যায়, এটা সত্যি কথা। ইমিডিয়েটলি হায়ারিং এর মোমেন্ট এটা বোঝা যায় না, কিন্তু একটা মানুষের সাথে কাজ করতে থাকলে আমরা বুঝে ফেলি যে ওকে এর মানসিকতাটা এরকম। একদিন দুদিন তো জিনিসগুলো হাইড করা যায়, কিন্তু অনন্তকাল বা একেবারে কিয়ামত পর্যন্ত হাইড করা যায় না। সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই মৌলবাদী মানসিকতা মানুষগুলো একাডেমিতে ঢুকতে পারলেও এদের আসলে প্রোগ্রেস সেই অর্থে হয় না। এরা খুব স্ট্যাগনেন্ট একটা প্রোগ্রেসে আটকে থাকে, এরা পরবর্তীতে প্রমোটেড হয় না, এদের খুব ভালো রেপুটেশন বিল্ড হয় না। রেপুটেশন ইজ এভরিথিং ইন একাডেমিয়া। সো তোমার রেপুটেশন যদি হয় যে তুমি ইউ আর নট এ টিম প্লেয়ার, তুমি এন্টাইটেল, তোমার মধ্যে ওপেন মাইন্ডেডনেস নাই, পরবর্তীতে যে সমস্যা হয়। এখন আরেকটা কথা হচ্ছে এখানে দুইজনেরই সমস্যা হচ্ছে, দুইজনে এমন একটা গ্রাউন্ডে কথা বলতেছে যে একটা মেয়ে কোন ক্যারিয়ার পাথ চুজ করবে এটা হচ্ছে মেয়ের বাবা ডিসাইড করবে। এটা কোনো শিক্ষিত মানুষের চিন্তার ধরন হইতেই পারে না। ওই মেয়ে কোন কোয়ান্টাম ফিজিসিস্ট আর ওই ভদ্রলোক কোন চ্যাটারবাল আব্দুল্লাহ, এগুলো আমার দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার, আমার মনে হয় যে মানুষের হ্যাপিনেসের জন্য খুব জরুরি দুটো জিনিস হচ্ছে রিলেশনশিপ। আপনি আপনার আশেপাশে কাদের রাখতেছেন, আপনার বন্ধুকে, আপনার বয়ফ্রেন্ডকে, আপনার গার্লফ্রেন্ডকে, আপনার লাইফ পার্টনারকে। রিলেশনশিপ একটা খুব বড় মার্কার আপনি কতটা ভালো থাকবেন, আর একটা খুব বড় মার্কার আপনার হ্যাপিনেসের, যে আপনি যে কাজটা করতেছেন সেটা করে আপনি আনন্দিত কিনা, আপনি পরিপূর্ণ ফিল করতেছেন কিনা। সো এই দুটো ক্ষেত্রে আপনি কি চান দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার বাপ মা কি চায় এটা ইম্পর্টেন্ট না। আপনার যদি মনে হয় এই পার্টিকুলার মানুষের সাথে আমি ভালো থাকবো, এই ছেলেটার সাথে আমার ভালো থাকা সম্ভব, এই মেয়েটার সাথে ভালো থাকা সম্ভব, স্ক্রু হোয়াট প্যারেন্টস থিঙ্ক, স্ক্রু প্যারেন্টস, স্ক্রু সোসাইটি। If you feel like this particular person makes you happy, go fucking for it. এবং আরেকটা জিনিস হচ্ছে জবের ক্ষেত্রে, if you feel like আমি জব নিয়ে কোনো জাজমেন্ট দেই না, সিরিয়াসলি দেই না। কোনো মানুষ যদি জব হিসেবে কেউ যদি প্রেফার করে যে আই ওয়ান্ট টু বি আ প্রস্টিটিউট, বা আমি যদি একজন নীল ছবির তারকা হইতে চাই, গো ফর ইট। ইফ দ্যাট মেক্স ইউ হ্যাপি, ইফ দ্যাট পেজ ইউর বিল, go for it. Survival is a very tricky game. টিকে থাকা অনেক কঠিন। এই কঠিন গেমটা তুমি যেভাবে খেলতে পারো, যেভাবে তুমি স্বস্তি পাও, তুমি সেভাবেই খেলো। সো ওই ভদ্রলোকের ইন্টেনশনে কেউ যদি, মানে আমি মনে করি স্টেম ফিল্ডে মেয়ে নাই, মানে স্পেশালি ফিজিক্সে তো মেয়ে একেবারে কুপিবাদী দিয়েও খুঁজে পাওয়া যায় না। সো ফিজিক্সে মেয়েরা এমনিই কম। সো আমি পার্সোনালি মনে করি আই উইল বি রিয়েলি হ্যাপি যে ফিজিক্সে ফিমেল পার্টিসিপেশন বাড়লে আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি হব। কিন্তু সেই ফিমেল পার্টিসিপেশন বাড়ানোর জন্য আমি কোনো স্টালিনীয় বা নাৎসি পন্থা অবলম্বন করব না। আমি ধরে ধরে মেয়েদেরকে বলবো না তুই ফিজিক্সে আয়। হয়তো আমি যেটা করতে পারি কিছুটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ফিজিক্স কত ফান বা ফিজিক্স কতখানি ফুলফিলিং, এরকম করে কিছু একটা পারসুয়েসিভ বক্তব্য দিতে পারি, কিছু ফিমেল ফিজিসিস্টকে তুলে ধরতে পারি যে হাউ গ্ল্যামারাস আর দে, হাউ কুল ইজ দিস, বি আ ফিজিসিস্ট, দিস ইজ দ্য কুলেস্ট থিং এভার, এই ধরনের কথাবার্তা বলতে পারি। কিন্তু আমি কাউকে মাথার মধ্যে পিস্তল রেখে কারো জব ডিটারমাইন করতে যাব না। সো একটা বাবা নির্ধারণ করতে পারে না তার মেয়ে কি হবে, একটা বাবা নির্ধারণ করতে পারে না তার ছেলে কি হবে, একটা মা নির্ধারণ করতে পারে না, প্যারেন্টসরা এটা নির্ধারণ করতে পারে না। প্যারেন্টসদের যদি কোনো
কনসার্ন থাকে ছেলে মেয়ের ক্যারিয়ারের প্রতি, দে ক্যান অলওয়েজ ডিসকাস দ্যাট উইথ দেয়ার চিলড্রেন। ডেফিনেটলি দ্যাটস অ্যাবসোলুটলি ওকে। কোনো মানুষ যদি এখন যদি এই মুহূর্তে যদি কোনো মেয়ে ডিসিশন নেয় যে সে নীল ছবির তারকা হবে, স্ট্রেসে ছিলাম আপু, একটু রিল্যাক্স লাগতেছে তোমার কথা শুনে, টেক লাভ। থ্যাংক ইউ ফারহানা রিক্তা। এই মেয়েটার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে, তুমি আমাকে ফোন দিও যখন তোমার ভালো লাগে, তুমি আমাকে ফোন দিও। তো এই যে কথা বলতেছিলাম যে এই মানুষগুলো বাবা মা, উই ক্যান অলওয়েজ হ্যাভ ডিসকাশন, রাইট? আমাদের আসলে পার্টনারদের কথা বলি, আমাদের আসলে সন্তানদের কথা বলি, তাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, তাদের জীবনের যে দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি, এগুলো একরকম না। সো যখন একরকম না হয় তখন আমাদের এটা নিয়ে আমরা কথা বলতে পারি। ওপেন ডিসকাশন ইজ অলওয়েজ এনকারেজড। আমরা সেগুলোর প্রোজ অ্যান্ড কনস তাদেরকে দেখাইতে পারি যে এটার প্রোজ হচ্ছে তুমি যদি এই সিদ্ধান্তটা নাও, তুমি হয়তো এটার প্রো হচ্ছে এটা, কনস হচ্ছে এটা। তুমি নীল ছবির তারকা হইতে চাও, কনস হচ্ছে তোমার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কমে যাবে, তোমার ভালো কাজের 2 পয়সারও দাম থাকবে না। তুমি যত চ্যারিটি ওয়ার্ক করো, তুমি মানুষ হিসেবে যত এথিক্যাল হও, তোমাকে কেউ এথিক্যাল হিসেবে দেখবে না। তোমাকে একটা লাইফ লিড করতে হবে যেটা পুরোপুরি ঘৃণাময়, এবং এই ইন্ডাস্ট্রিটা খুবই ফ্লিটিং ইন্ডাস্ট্রি। তুমি এখানে যে একটা পজিশন তৈরি করবা, সিকিউরড একটা পজিশন তৈরি করবা, তুমি সেটা পারবা না। হয়তো তুমি কিছুদিন তোমার একটা আবেদন থাকবে, তারপরে তোমার লিভিং নিয়ে একটা সমস্যা হয়ে যেতে পারবে। তারপর তুমি কোন চাকরি নেবা সেটা একটা সমস্যা, কারণ নীল ছবির তারকাদেরকে সাধারণত অন্য জায়গায় কেউ রিক্রুট করতে চায় না। তো এই ধরনের প্রোজ অ্যান্ড কনস হয়তো আমি তাদেরকে বলতে পারি, কিন্তু আমি তাদের ডিসিশন নিয়ে নিব না। এবং এই কনস গুলো শোনার পরেও যদি কেউ মনে করে যে না আমার নীল ছবির তারকাই হওয়া উচিত, সব ভালো মন্দ বোঝার পরেও যদি সে মনে করে যে না আমি এটাই চাই, তার মানে তার পরাণ ওইটাই চাই, এটাই ওর শান্তির জায়গা, ওকে ফাইন, গো ফর ইট। তো এখন জিনিসটা হচ্ছে আমি নীল ছবি একটা খুব এক্সট্রিম এক্সাম্পল দিলাম। আমাদের কয়টা বাচ্চাই বলে যে আমি নীল ছবির তারকা হব, আমি একদম অতিরিক্ত একটা চূড়ান্ত এক্সাম্পল দিলাম। কমন এক্সাম্পল, বাবা চাচ্ছে মেয়ে হচ্ছে থিওরিটিক্যাল ফিজিসিস্ট হবে, মেয়ে চাচ্ছে সে হয়তো মডেল হবে, অথবা মেয়ে চাচ্ছে সে হয়তো একটা হাউস ওয়াইফই হবে, হয়তো মেয়ে চাচ্ছে সে সঙ্গীত শিল্পী হবে, গো ফর ইট। এগুলো হচ্ছে রিয়ালিস্টিক এক্সাম্পল বাবা মার সাথে বাচ্চাদের ক্যারিয়ার কনফ্লিক্টের এক্সাম্পল। আমি যে নীল ছবি আনছি এটা একদম এক্সট্রিম এক্সাম্পল, বাট এক্সট্রিমটা দিয়ে বুঝাইলে আপনারা হয়তো জিনিসগুলো বেটার বুঝতে পারবেন। সো একটা বাবা মা কখনোই সন্তানদের কোন কাজ ফুলফিলমেন্ট তৈরি করে এটা ডিসাইড করতে পারে না, এবং আমিও পারি না, কেউই পারে না। এটা ব্যক্তির নিজস্ব একটা জায়গা। তো এই জায়গাটা, এই যে একটা মানুষের এজেন্সি, অটোনমি, এগুলোকে কন্টিনিউয়াসলি ডিনাই করা হচ্ছে। প্রথম কথা, মেয়েরাও এদের চোখে এগুলো পড়ে না, ছেলেরাও মনে করে যে আমি একটা পয়দা করছি মানে এটা আমার নিজস্ব একটা মানে সম্পদ, এটা কোনো মানুষ না, এর কোনো চিন্তা চেতনা, ব্যক্তি স্বাধীনতা, তার কোনো পছন্দ অপছন্দ এগুলো কিচ্ছু থাকতে পারবে না, তার পুরো জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্ট, আর ইউ সিরিয়াস? আর ইউ ফাকিং সিরিয়াস? রিয়েলি? আমাদের বাংলাদেশের ছেলেরা, এই যে আমি যে একদম খুব সাধারণ কথা বলি, খুব আহামরি কোনো কিছু বলি না, কিন্তু আমি একদম মানে কি বলবো, কনভারসেশনাল স্টাইলে আমাদের প্রাত্যহিক জীবনের যে অসঙ্গতিগুলো সেগুলোকেই মেনশন করি। দে ফাকিং হেট মি, এরা আমাকে ঘৃণা করে। বাংলাদেশের ছেলেরা আমার মতো এতটুকু কথা বলা মানুষ, আমি তো টেকনিক্যাল লাইফে যাই না, আমার কোয়ান্টাম ফিজিক্স, আমার প্রফেশনাল জিনিসগুলো আনি না, কিছুই বলি না, এবং তারপরেও শুধুমাত্র ছোটখাটো 2-1 অসঙ্গতি তুলে ধরি ছেলে মেয়ে নির্বিশেষে, ইনডিসক্রিমিনেটলি। দে ফাকিং হেট মি। অ্যান্ড ইউ থিঙ্ক যে তুমি এরকম একটা সমাজের অংশ হয়ে তুমি মেয়েকে আসলেই কোয়ান্টাম ফিজিসিস্ট বানাইতে চাও না? চাপা মারো। তুমি যেটা করতে চাচ্ছ এই মুহূর্তে, এই সব ছেলেরা যারা মেয়েদের এজেন্সি, অটোনমি এবং একটা মেয়ে বৌদ্ধিক কোনো জায়গায় হয়তো চেষ্টা করতেছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতেছে, সেই মেয়েটাকে জীবনেও স্বীকৃতি দিবে না। সেই ছেলেটাকে যদি বলা হয় যে তুমি এই মেয়েটাকে স্বীকৃতি দাও, অথবা আমি তোমার এগেইনস্টে 302 ধারার মামলা দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাই দিব, ছেলেটা কি করবে জানেন? সে ফাঁসিতে ঝুলে যাবে, তাও মেয়েটারে স্বীকৃতি দিবে না। আমি বাংলাদেশের ছেলেদেরকে হারে মজ্জায় একদম কোষে নিউক্লিয়াসে প্রোটনে নিউট্রনে চিনি। তো এরা জীবনে এটা করবে না। তো তুমি যে এই
ফাপড়টা মারলা যে মেয়েরা হচ্ছে লেগে থিওরিটিক্যাল ফিজিক্স বানাবা, এই ফাপড়টা মারার কারণটা কি তুমি কি জানো? তুমি কেন এই ফাপড়টা মারছো? তুমি মেয়েকে থিওরিটিক্যাল ফিজিক্স বানাইতে চাও এই জন্য না, তুমি এই ফাপড়টা মারছো এই কারণে যে তুমি যে মেয়েগুলো সিগারেট খায় তাদেরকে ছোট করতে চাও। তো তাদেরকে ছোট করার জন্য তুমি একটা স্টান্টবাজি করলা। তোমার মেয়ে থিওরিটিক্যাল ফিজিক্স হোক, তুমি এটা চাও না, সিরিয়াসলি তুমি চাও না। তুমি চাও তোমার মেয়ে হয়তো কোনো রকমের একটা ডিগ্রি নিয়ে বিয়ের বাজারে তার দামটা বাড়ুক, তারপরে একটা ভালো বিসিএস ক্যাডার ছেলে দেখে বিয়ে করে ফেলুক, আর যদি খুব বেশি হয় সরকারি একটা চাকরি করো, মাথার মধ্যে হিসাব পড়ো। এটাই হচ্ছে বাংলাদেশের বাবা মারা সর্বোচ্চ চায়। সো তুমি থিওরিটিক্যাল ফিজিসিস্টের মতো এত একটা চ্যালেঞ্জিং একটা ডোমেইনে একটা মেয়ে থাকবে এবং আফটার আ সার্টেন টাইম বাবা মাকে ছেড়ে একা একা বিদেশে পাড়ি দিবে, তারপরে হাই স্ট্রেস একটা এনভায়রনমেন্টে নিজের বৌদ্ধিক আইডেন্টিটি করবে, এস্টাবলিশ করবে, তারপরে সেই আইডেন্টিটি নিয়ে বাংলাদেশে চলে আসবে, সেখানে এসে তুমি তার পাশে ক্ষুদ্র ফিল করবা। তুমি এটা চাও? এটা জীবনে তুমি চাও না। তুমি অনেক কিছু চাও, বাট ইউ ডোন্ট ওয়ান্ট দিস। সো তুমি যেটা করলা, যে এই স্টান্টবাজিটা করলা শুধুমাত্র যে মেয়েগুলো সিগারেট খায় তাদেরকে ছোট করার জন্য। তো এই যে ছোট করার চেষ্টা এবং মেয়েদের পিছনে লালায় দেওয়া, এটা একটা লালায় দেওয়া না যে আমার মেয়ে হবে থিওরিটিক্যাল ফিজিসিস্ট, ওর অধীনে সিগারেট খোর মেয়েরা কাজ করবে। সিগারেট খোর ছেলে বসের অধীনে সিগারেট খোর ছেলেরা কাজ করে না, সিগারেট অখোর ছেলে বসের অধীনে সিগারেট খোর ছেলেরা কাজ করে, সিগারেট খোর ছেলেদের অধীনে সিগারেট খোর না এরকম ছেলেরাও কাজ করে। এটা তো ডিভাইসিভ না ছেলেদের জন্য। ছেলেদের জন্য কে সিগারেট খোর এবং কে সিগারেট খোর না সেটা দিয়ে এই বস কর্মচারী ডাইনামিক্স তো ডিটারমাইন্ড হয় না। মেয়েদের ক্ষেত্রে এই ডিভিশনটা তুই আম্মু আমাকে গালি দিতে মানা করছে, টুট এই ডিভিশনটা তুই তৈরি করলি কেন? হারাম দাদা, আমি আসলে গালি না দেওয়ার অনেক চেষ্টা করতেছি। তো আচ্ছা, যাই হোক, আজকে অনেক কথা বললাম। নারী দিবস আমি যেটা বলতেছিলাম যে আমার কাছে মেয়েদেরকে নিয়ে অনেক খারাপ লাগে এবং অনেক মেয়েদের উপর অনেক রাগ লাগে যে তারা মেয়েদের পাশে থাকে না, এবং আমাদের সোসাইটিটা এমন ভাবে তৈরি যে তারা মেয়েদেরকে খুব হার্শলি জাজ করে এবং ছেলেদেরকে পদে পদে মাফ করে। মেয়েদের একদম তুচ্ছ ত্রুটির ছিদ্রান্বেষণ করে এবং ছেলেদের বড় বড় ত্রুটিগুলো মাফ করে দেয়। মেয়েদের সিগারেট খাওয়া এমন একটা ইস্যু হয়ে গেছে, মেয়েদের ওড়না না পরা এমন একটা ইস্যু হয়ে গেছে যে ইস্যু নিয়ে এক একজন ফেসবুক কাঁপায় বিদ্রোহ, বিপ্লব, শৌর্য, বীর্য, পৌরসত্ব সবকিছু প্রদর্শন করতেছে। অন দি আদার হ্যান্ড, ছেলেরা যখন সিগারেট খায়, ছেলেরা যখন সিগারেট খেয়ে সিগারেট খোর বসের অধীনে কাজ করে। Oh, that's not a news. We know that, right? We fucking know that. That's not a news. তুমি মেয়েকে থিওরিটিক্যাল ফিজিসিস্ট বানাবা, মানে চাপাবাজির জায়গা পাও না। এখন নারী দিবস নিয়ে কি বলবো, মেয়েরা তো মেয়েদেরকে পছন্দই করে না। যদি করতো তাহলে হয়তো আমি অনেক বেশি কিছু বলতাম, বাট এখন আমি আমার নিজেকে নিয়ে কিছু কথা বলি। আমার স্প্রিং ব্রেক শুরু আজকে। আমি করব, একটু পরে আমি বাজারে যাব এবং আমি যখন বাজার করবো আমি ভাবতেছি যে আজকে বাজারে যে একটা লাইভ করব। বাজারে আসলে কিছুই কেনার নাই, কিছু লেবু আর হচ্ছে আমার খুবই পেশোয়ারি গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। রেগুলার ভিডিও দেখি যে পেশোয়ারি মাংস নিয়ে বাংলাদেশে খুবই হাউকাউ হইতেছে। সো আমি কিছু গরুর নলি, যেটা ওই সেগুলো বোন ম্যারো, কিছু নলি কিনবো, পেশোয়ারি মাংস রান্না করব। এবং অনেকে বলতেছে যে পেশোয়ারি মাংস ইজ এ স্ক্যাম, এত অল্প মশলা দিয়ে মাংস টেস্টি হয় না। বাট হিয়ার্স এ গুড নিউজ, আমি খুবই অল্প মশলা দিয়ে মাংস, মানে শুধুমাত্র লবণ এবং গোলমরিচ দিয়েও স্টেক যখন খাই আমার কাছে এটা খুব ভালো লাগে। সো আমার কাছে হয়তো পেশোয়ারি মাংস খারাপ লাগবে না, কিন্তু বাংলাদেশে থাকলে আমি এখন অবশ্যই যে পেশোয়ারি মাংস খাইতাম। তো আমার কাজ হচ্ছে আজকে বাজারে যাব, কিছু লেবু কিনবো আর একটা বা দুইটা গরুর বোন ম্যারো বা নলি কিনবো। নলি আমার খুব ভালো লাগে, নেহারি খাইতে আমার খুব ভালো লাগে, কিন্তু নলির দাম এখানে যা বেশি রে ভাই, এত বেশি দাম। মাঝে মধ্যে মানে নলি কিনতে যে আমার মনে হয় যে, মানে আমি এটা মনে হয় আমার একটা অ্যাডিকশন, আমি খুব সপ্তাহে 2টো নলি খাই। এমনি তো কোলাজেন মোলাজেন হাবিজাবি অনেক কিছু আছে নলির মধ্যে, কিন্তু আমার জাস্ট মুখে খুব ভালো লাগে দেখে খাই। এবং এটা অনেক দাম। আমি যদি একটা নলি নেয় হচ্ছে $7 থেকে $10, আর একটা মুরগি, আস্ত ফুল মুরগির দাম হচ্ছে $6 থেকে $7। তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন যে একটা ফুল আস্ত মুরগি, 1.5 কেজি একটা মুরগি দিয়ে আমার যেটা হয় যে অনেক সময় 1 সপ্তাহ চলে যায়। সেখানে একটা নলি ভিতরে জাস্ট একটু ম্যারো আছে, এই $7 থেকে $10 নলি দিয়ে
আমার এক বেলা হয়তো খাওয়া হয়, সো এটা ইটস এ হিউজ ওয়েস্ট। কিন্তু আমার পেশোয়ারি মাংস দেখে আমি আর মানে ইমোশন রাখতে পারতেছি না। এমনি বাসায় বাজার টাজার সবই খুব ভালো আছে, যাবো পেশোয়ারি মাংস কিনবো, না নলি কিনবো, পেশোয়ারি মাংস রান্না করব, এবং খুব সম্ভবত সেই রান্নার ছবি হয়তো ফেসবুকে পোস্ট করতেও পারি যদি ভাল লাগে। আর আজকে খুব সুন্দর সূর্য উঠেছে, চাঁদ উঠেছে কদমতলায়কে, সো আজকে আমার খুব ভালো একটা বাইকিং ডে হবে, খুব ভালো রকম দৌড়াদৌড়ি করবো বাইক নিয়ে। তো এমনি আমি খুব এক্সাইটেড আজকের ব্যাপারে। Weekends is a time when I get super excited. Okay, I don't have anything to do now. যাই হোক, অনেক কথা বললাম মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে। I wish I could talk about physics more, but আমি যেটা প্রায় সময় শুনি যে মানুষজন এটা পছন্দ করে না, আমাকে রিভিউ দেয় ইনবক্সে বা অনেক জায়গায়, বলে যে না এই জিনিসগুলো নিয়ে কথা বলে মানুষজন এটা কানেক্ট করতে পারে না, মানুষজন কানেক্ট করতে পারে নারীবাদ বা এই ধরনের হিউম্যান সাইকোলজি, নারীবাদ, এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলি এটা মানুষ মোর কানেক্ট করতে পারে। সো আমি ওই রকম আমার কথাবার্তা ওইখানেই রাখি যেখানে মানুষজন বেশি কানেক্ট করতে পারে। অনেকক্ষণ কথা বললাম, আমার সাথে অনেক মানুষ ছিলেন আজকে। সৌমিত্র দাস, তানজিম তাকসু, চতন সুশীল, ভবগুড়ে বাউন্ডুলে, শাইরি রহমান অরুণী, ডক্টর সরকার, শেখ ফরিদ। শেখ ফরিদকে নিয়ে একটা কথা বলতে চাই। শেখ ফরিদের ভিডিও আমি দেখি মাঝে মধ্যে, ওনার ভিডিওগুলো। ভয়েস অফ এথিয়েস্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আপনাদের সবাইকে মানে যারা যারা জানেন ভয়েস অফ এথিয়েস্ট বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা ডেফিনেটলি জানেনই, আর যারা জানেন না তারা ওইখানে যাবেন। যারা স্বাধীনতার পক্ষের মানুষ তারা শেখ ফরিদের কথাগুলো শুনবেন, এবং আমার ধারণা ওনার কথার সাথে আমি সবসময় অ্যাগ্রি না করলেও শেখ ফরিদ আঙ্কেল, ভাইয়া, মানে আমার ওনাকে ভাইয়া বলা উচিত, বাট খুব সম্ভবত উনি আমার বাবার বয়সী হবে। তো আঙ্কেল বললাম, আঙ্কেল রাগ করেন না, আপনার ম্যাসকুলিনিটিকে খাটো করার জন্য বলতেছি না। তো শেখ ফরিদ আঙ্কেলের ভিডিও যখন দেখি একটা জিনিস আমার এত ভালো লাগে, মানে এই ভদ্রলোক একটা অদ্ভুত ক্ষমতা নিয়ে কথা বলে, সেটা হচ্ছে সে মানুষের মনে আশা তৈরি করতে পারে, এবং খুবই আপলিফটিং একটা ক্যারেক্টার। আমার খুব ভালো লাগে ওনার কথা শুনলে। আমি যখন একটু লো বা একটু ডিপ্রেস ফিল করি, তখন আমি শেখ ফরিদ আঙ্কেলের ভিডিওগুলো শুনি। উনি এত মানে আজকেই সব চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকেই শেষ, বাঙালি রুখে দাঁড়াবে, তোমরা পালানোর জায়গা পাবা না, যখন এই কথাগুলো বলা, আই এম অলরেডি mentioning that I'm a very pessimistic person. ওনার সাথে আমি সবসময় একমত না, কিন্তু উনি যখন এই আশা জায়গা নিয়ে কথাগুলো বলে, এটা আমার পুরোপুরি মানে মন টন ভালো করে দেয়। এবং ওনার যে শব্দগুলো ব্যবহার করে, উনি কি বলে, প্যানিক ভট্ট, হেফাজতে পাকিস্তানি, জিন্না জেনারেশন, আরো কি কি এই ধরনের শব্দগুলো যেগুলো ইউজ করে, এত মজা লাগে। আমি ওনার এই প্যানিক ভট্ট, জিন্না জেনারেশন, হেফাজতে পাকিস্তানি, আরো কি কি সব শব্দ, চিঙ্কু বাম, এই শব্দগুলো যখন ইউজ করে তখন আমি এত হাসি, আমার কাছে অনেক ভালো লাগে। ওনার সেন্স অফ হিউমার অনেক ভালো, এবং উনি অনেক আপলিফটিং একটা ক্যারেক্টার। আমার মতো পেসিমিস্ট না, এবং আমি পেসিমিস্ট মানুষ পছন্দ করি না, বাট ফর সাম রিজন আম কোয়াইট পেসিমিস্টিক। তো আঙ্কেলকে যখন দেখি আমার একদম মন টন ভালো হয়ে যায়। তো যারা যারা ভয়েস অফ এথিস্টের নাম জানেন না, তারা আজকে থেকে দেখা শুরু করেন। আঙ্কেলের যে ক্যাচ ফ্রেজ গুলো আছে, জিন্না জেনারেশন, প্যানিক ভট্ট, তারপরে হেফাজতে পাকিস্তানি, চিঙ্কু বাম, এই শব্দগুলো রেগুলার ইউজ করেন। এগুলোকে মানে আমরা একটা ন্যারেটিভ বিপ্লব তৈরি করি, যেখানে আমরা এই ধরনের ন্যারেটিভ গুলো ইউজ করব, এই ধরনের রেটরিক গুলো ইউজ করবো, করে 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 মানুষের মাথায় এই শব্দগুলো ঢুকাই দেবো। এবং দিস আর ভেরি ক্যাচি ওয়ার্ডস। এই শব্দগুলো খুব আমার কাছে মনে হয় যে খুবই ক্যাচি, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে, এবং শুনলে মজা লাগে। আমার কাছে লাগে, আপনাদের কাছে কি লাগে জানি না। ওনার প্যানিক ভট্ট নামটা আমার এত মজা লাগে, আমি যখন একটু শুনি আমি জাস্ট হাইসে গড়াগড়ি দিই। তো আজকে এতটুকুই, অনেক কথা বললাম। আমার সাথে যারা ছিলেন তাদেরকে থ্যাঙ্কস ফর জয়নিং মি। আশা করি আমার কথাবার্তা ভালো লাগছে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা, স্পেশালি আমার লিস্টের পুরুষদেরকে নারী দিবসের শুভেচ্ছা, বিকজ আমার লিস্টের পুরুষরা আমাকে অনেক বেশি পছন্দ করে। আই মিন ম্যাক্সিমামই করে না, আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করতেছি, আমি এত পপুলার কোনো ফিগার না, বাট যারা করে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক মানুষই পুরুষ। সো আমার লিস্টের পুরুষদেরকে নারী দিবসের শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন, আর আমি এখন পেশোয়া রিভিউ রান্না করবো। বাই বাই।